স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়কের কাজে সিলেট অংশে ধীর গতি। ১.৫ বছরে অগ্রগতি মাত্র ১২%। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতেই এগোচ্ছে কাজ। দ্রুত আশা করছিলাম এমলা দ্রুত কাজ না চলাফেরা করা সম্ভব, আর রোডটার অবস্থাটা খুবই সিরিয়াস। খারাপের কারণে মানুষ চলাফেরা করতে খুব বিঘ্ন হচ্ছে, আর পাশাপাশি আমাদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই, সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এখন কাজ করতে পারতেছি। ঢাকা সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গা থেকে তারা কাজ করতে পারবে। এ নিয়ে বিস্তারিত থাকছে এখন জনপদে। ভ্যাট 15% আর আইটি 10% প্রযোজ্য। সেই হিসাবে প্রায় 2 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এখান থেকে। তো সরকারি মহল থেকে কিনে আইনে বালু রেখে মোটা বালু আস্তর বলে বিক্রি করে, হ্যাঁ এইটা বন্ধ করছে। আর কোনো গাড়ি বন্ধ করেন খেতা খাওয়ার একবারে বাড়ি ঘর খুব একটা অসুবিধা, খুব অসুবিধা। এই অসুবিধা বলার কোনো ই নেই। যমুনা নদী থেকে যে বালুটা উঠছে, চাহিদা যেহেতু আছে, তার প্রেক্ষিতে বালু মাল কিভাবে সৃজন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব। দৈনিক বিক্রি হচ্ছে প্রায় ৪০ লাখ টাকার বালু। রাজস্ব পাচ্ছে না সরকার। স্থানীয় বিএনপি নেতাদের দখলদারিত্বের অভিযোগ। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়কের সিলেট অংশের ধীরগতির কাজের খবর। ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে ১.৫ বছরে অগ্রগতি মাত্র ১২%। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতেই এগোচ্ছে কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। গোলজার আহমেদ জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন সেলিম মিয়া। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়েই সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের ৬ লেন প্রকল্পের। এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ ১.৫ বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। খুব স্লোভাবে কাজ হচ্ছে। কাজ আমরা দ্রুত আশা করছিলাম এমলা দ্রুত কাজ না। রোডের অবস্থাটা যে গাড় গাড়া আর যে গাড়ির অবস্থা, এই ধরনের অবস্থা থাকলে ভাই এমলা মানুষ চলাফেরা করা সম্ভব, আর রোডটার অবস্থাটা খুবই সিরিয়াস। রাস্তাঘাট খারাপের কারণে মানুষ চলাফেরা করতে খুব বিঘ্ন হচ্ছে, আর পাশাপাশি আমাদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র ১২%। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। সড়ক ও জনপথ বিভাগ জানায় ভূমি অধিগ্রহণে জটিলতা কেটে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাও দূর করে দ্রুত কাজ সম্পন্নের দিকে এগুচ্ছেন তারা। ২৩ সালে আমরা যেটা মার্চ মাসে শুরু করেছিলাম এবং মে মাসে যেটা শুরু করেছিলাম, এগুলো বলা যায় যে আমাদের এখন পর্যন্ত ১২% অগ্রগতি। তো আমাদের সবাই জানেন যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই, সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এখন কাজ করতে পারতেছি। ঢাকা সিলেট অংশে ১৭টার মাঝে 11টা কিন্তু ভূমি মন্ত্রণালয় অনুমোদন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ঢাকা সিলেট অংশের আমরা অগ্রগতি সন্তোষজনক। আর তারপর ঢাকা সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গা থেকে তারা কাজ করতে পারবে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত।
ব্যবসার পরিবেশ তৈরি করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে জানতে হবে কোন কোন কাজের কারণে এই ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি একটা ফাইন্ড আউট করে দিলাম, ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পুষতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা নাগরিক ভোগান্তি দূর করতে হলেও সরকার এ প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে সময়মতো কাজ শেষ করবে। গুলজার আহমেদ, এখন সিলেট। এদিকে টাঙ্গাইলের ভুইয়াপুরে দীর্ঘদিন যাবৎ 40টিরও বেশি ঘাট থেকে প্রতিদিন বিক্রি হয় প্রায় 700 ট্রাক বালু। আগে এসব ঘাট আওয়ামী লীগের নেতাদের দখলে থাকলেও এখন দখল নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন প্রতিদিন প্রায় 40 লাখ টাকার বালু বিক্রি করা হলেও 1 টাকাও রাজস্ব পাচ্ছে না সরকার। জেলা প্রশাসন বলছে অবৈধ বালুর ঘাট বন্ধে প্রতিনিয়তই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। যমুনা নদীর তীরে নিয়মনীতির তোয়াক্কা না করে বালুর ঘাট পরিচালনা করছে প্রভাবশালী মহল। 2 যুগেরও বেশি সময় ধরে গোবিন্দবাসী থেকে যমুনা সেতু পর্যন্ত এবং ভুয়াপুর গোপালপুর সড়কের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এসব বালুর ঘাট। রাজধানী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যাচ্ছে এই বালু। প্রতি ট্রাক বালু বিক্রি করা হচ্ছে 5,500 টাকায়। অবৈধ এসব ঘাট দখলকে কেন্দ্র করে ইতোপূর্বে একাধিকবার সংঘর্ষ ও মামলাও হয়েছে। এছাড়াও ভারী ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। 9 কোটি টাকার বালু আপনার ভ্যাট 15% আর আইটি 10% প্রযোজ্য। সেই হিসাবে প্রায় 2 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এখান থেকে। সে অঞ্চল জেলা থেকে বালু টুকুনের মধ্যে কিনে আয় না, এই যারা কি তো সরকারি মহল থেকে কিনে আয় না, এখানে বালু রেখে মোটা বালু আস্ত্র বলে বিক্রি করে। হ্যাঁ, এইটা বন্ধ করছে, আর কোনো গাড়ি বন্ধ করে নাই। খেতা খাওয়ার একবারে বাড়ি ঘরে খুব একটা অসুবিধা, খুব অসুবিধা। এই অসুবিধা বলার কোনো ই নেই। ব্যক্তিস্বার্থ হাসিল ও যথাযথ নিয়মে ঘাট পরিচালনা না করায় সরকার কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রের স্বার্থে এই ব্যাপারে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। স্থানীয় প্রশাসন তথা জেলা প্রশাসন যাই বলি, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার, যাতে করে সরকার এই বৃহত্তম রাজস্ব থেকে বঞ্চিত না হয়। সরেজমিন পরিদর্শনে 40টির বেশি অবৈধ বালুর ঘাটের সন্ধান পেয়েছে জেলা প্রশাসন। এসব ঘাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। রাজস্ব আদায়ে বালু মহাল তৈরির জন্য ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1.5 কোটির উপরে বালু অলরেডি জব্দ করা হয়েছে, যেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন সরকারি কমিশনার ভূমি। তৎপ্রেক্ষিতে আমরা নিলামের প্রয়োজনীয় বিধি মোতাবেক যে ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থা নিচ্ছি। এবং পাশাপাশি আমরা এই যে বালু যমুনা নদী থেকে যে বালুটা উঠছে, চাহিদা যেহেতু আছে, তার প্রেক্ষিতে বালু মহাল কিভাবে সৃজন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জের 4টি বালুমহল থেকে 10,55,00,000 টাকা রাজস্ব পাচ্ছে সরকার। অথচ টাঙ্গাইল অংশে যমুনা তীরের বালুর ঘাট থেকে কোনো রাজস্ব আদায় হচ্ছে না। এখন টাঙ্গাইল। দেখছেন এখন জনপদে। শরীয়তপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চলছে খাল খনন এবং পুনরুদ্ধার কার্যক্রম। এতে অংশ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে জেলায় কয়টি খাল খনন এবং দখল মুক্তের কার্যক্রমের অবস্থা চলছে? রসন, মূলত 3টি খালকে জেলা প্রশাসন বেছে নিয়েছেন। রাজগঞ্জ খাল, এরপর পালং খাল এবং এরপর পুলিশ লাইন্স খাল, এই 3টি খালকে প্রথম অবস্থায় তারা বেছে নিয়েছেন। এরপরে আঙ্গারিয়া খালকেও তারা খননের আওতায় এবং পরিচ্ছন্নতার আওতায় আনবেন, এমনটা কিন্তু আমাদেরকে জেলা প্রশাসক আশরাফুদ্দিন আমাদেরকে জানিয়েছেন। তো আজকে মূলত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এমন স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগেই এই খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সহ জেলা পুলিশের প্রধান, পুলিশ সুপার এবং অন্যান্য দপ্তরের সরকারি দপ্তরের কর্মকর্তারা ছিলেন। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে
যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র প্রতিনিধি রয়েছে 100-র উপরে, এবং এছাড়া স্কাউট সহ যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু প্রত্যেকেই এই খাল খননের কাজে নেমেছেন, তারা খালের পরিষ্কার করছেন। অন্যদিকে জেলা পরিষদের এবং জেলা পৌরসভার উদ্যোগে যে উচ্ছেদ অভিযান, দখল হয়ে যাওয়া সেই উচ্ছেদ অভিযান স্থাপনাগুলো তারা ভাঙনের কাজও করছে, উচ্ছেদ করছে, এমনটা আমরা দেখছি। তো মূলত শরীয়তপুর এই খালটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই খালটির খনন করা গেলে পানি প্রবাহ নিশ্চিত হলে একদিকে কিন্তু এখন বোরো মৌসুম, সেই বোরো মৌসুমের সেচ ত্বরান্বিত হবে, এমনটা কিন্তু জেলা প্রশাসন বলছেন, এবং কৃষকরাও কিন্তু এই খালটির উপর অনেকটা নির্ভরশীল। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু এই খাল তারা উদ্ধার এবং পরিচ্ছন্ন করবেন। স্থানীয়রা বলছেন যে আসলে এই খালটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে খালের যে নাব্যতা ফিরে আসবে, পানি প্রবাহ হবে, এবং যে ময়লা আবর্জনার কারণে দূষণ হয়েছিল, মশা হয়েছিল, মাছি হয়েছিল, দুর্গন্ধ হয়েছিল, সেগুলো আসলে রোধ হবে এবং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত হবে, এমনটাই কিন্তু এই স্থানীয়রা বলছেন। তো আমরা দেখছি যে খাল এই পুনরুদ্ধার কার্যক্রম এবং খাল পুনঃপ্রবাহ কার্যক্রমে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জেলা পরিষদের এবং জেলা প্রশাসনের উদ্যোগে বেশ তড়িৎ গতিতে চালিয়ে যাচ্ছে। রওশন। তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে চলছে খাল খনন কার্যক্রম, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এদিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে RFED টকে কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেমন আমরা যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং মনোনয়ন জমা দেওয়ার সময় যেন প্রার্থীরা যারা আমাদের কারাগারে অন্তরীণ আছে তারা ছাড়া আর যারা যে অন্যরা সশরীরে উপস্থিত হয়ে যেন মনোনয়নপত্র জমা দেয়। তো এর লক্ষ্য হলো কোনো অসৎ উদ্দেশ্য নয়, এর লক্ষ্য হলো ওই যে আমাদেরকে, আপনাদেরকে আমি একাধিকবার বলেছি যে আমরা তো এখান থেকে আমরা গিয়ে আমাদের অফিস স্থাপন করেছি সংসদ ভবনে, এবং অনেকেই প্রথমবারের মতো এই সংসদ ভবনে এসছে। সংসদ ভবনে এসে তারা আমাদেরকে বলেছে, তারা অভিভূত হয়েছে এই সুন্দর বিল্ডিংটা দেখে। তারা আমাদেরকে বলেছে, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ম্যান্ডেট ছিল, যেন কুৎসিত লোকরা এই ভবনে প্রবেশ করতে না পারে। তো আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে, অন্যায়ভাবে আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে, কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে ওই নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা সুপারিশ করেছি। এবং আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে যেই সকল ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্নভাবে এই যে বিচার বহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এই সকল অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে সেই আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি, আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। তো সেই জন্য আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি, আমরা আশা করি সরকার গ্রহণ করবে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, তো এই জন্য আমরা যেটা করেছি, এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। আমরা রাজনৈতিক দলের একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে
তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। আর এফইডি টকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কথা বলছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত এখন জনপদে। কুমিল্লার চালকলগুলোতে ধানের সংকট দেখা দেয়ায় লোকসান গুনতে হচ্ছে মিল মালিকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে আমনের ভরা মৌসুমেও ধানের সংকট থাকার কারণ কি, আর এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? আমি কুমিল্লার এই যে সংকটটির কথা বললেন, ধান সরবরাহ কমে গেছে কুমিল্লার অটো রাইস মিলগুলোতে, তারা সে বিষয়টুকু জানাচ্ছি যে কুমিল্লায় যে ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা কিন্তু বন্যা আক্রান্ত হয়, এবং কুমিল্লায় এই যে সবশেষ আমনের আবাদ হয়েছিল সেটি লক্ষ্যমাত্রা ছিল 1,15,000 হেক্টর জমিতে, সেটিতে অর্জিত হয়েছে 68,000 হেক্টর জমিতে। অর্থাৎ কুমিল্লায় এর কিন্তু একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে, এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 3,41,957 মেট্রিক টন, অর্জন হয়েছে 1,88,750 মেট্রিক টন। অর্থাৎ ধানের যেই লক্ষ্যমাত্রা ছিল উৎপাদনের, সেটি কিন্তু অর্জিত হয়নি, যার ফলে তার প্রভাব কিন্তু আমরা এই যে অটো রাইস মিলগুলোতে দেখতে পাচ্ছি, সেখানে উৎপাদন কাজে কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত সৃষ্টি করছে। এখানে যেই কারখানাটিতে আমরা রয়েছি, সেটিতে একটি ডায়ারে 800 মণ ধান লাগে একবার সিদ্ধ করার জন্য, অর্থাৎ প্রস্তুত করার জন্য। তো সেই 800 মণ ধান যদি জোগাড় না হয়, তাহলে তারা কিন্তু সেটির জন্য অপেক্ষা করেন। এরকমভাবে এই কারখানাটিতে, যেটি পারুয়ারা কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে, এখানে অর্ধশতাধিক মিল রয়েছে। সেখানে একটি কারখানায় সেখানে তারা বলছেন যে এরকম তাদের কাছে যে ধান রয়েছে সেগুলোতে অন্তত 5টি ডায়ার তারা চালাতে পারবে না, অর্থাৎ 2.5 দিন পর কিন্তু তাদের কাছে আর কোনো ধান থাকবে না। এবং তারা বলছেন যে যেই দামে তারা ধান সংগ্রহ করছেন মাঠ থেকে, এটি 1500 টাকারও বেশি পর্যন্ত দামে তারা কিনছেন। এবং কুমিল্লার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সব এলাকাগুলোতে কিন্তু বন্যার প্রভাবে খুব নেতিবাচক প্রভাব পড়েছে ধান উৎপাদনের ক্ষেত্রে। তার ফলে কিন্তু তারা সেখান থেকেও কিন্তু তারা চাহিদা মতো ধান তারা সংগ্রহ করতে পারছেন না। এরই প্রভাব পড়ছে যে তারা সঠিকভাবে ধান উৎপাদন করতে না পারায় অনেকগুলো মিল কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, এবং যে কারখানাগুলোতে 30 জন 40 জন শ্রমিক ছিল, প্রতিটি কারখানাতেই সেইগুলোতে কিন্তু লোক ছাঁটাই করা হয়েছে। অনেকগুলো কারখানা বন্ধ রয়েছে। তারা বলছেন যে ধান উৎপাদন করতে না পারার কারণে আসলে তাদের উৎপাদন কার্যক্রম, চালের বাজারে সরবরাহ করার কিন্তু আসলে তারা করতে পারছেন না, তারই প্রভাব পড়েছে। এখন তারা বলছেন যে আসলে এই পুরো বন্যার যে নেতিবাচক প্রভাব, সেটি কাটিয়ে উঠতে হলে পরবর্তী সময়ে যে ধান উৎপাদন হবে, সেটি যদি সেই ধান যদি তারা সংগ্রহ করতে পারেন, তারপর হয়তো বা তারা সেটি কাটিয়ে উঠবেন, এবং সেটি পর্যন্ত কিন্তু একটি লম্বা সময় অপেক্ষা করতে হবে। এই ধান যথাসময় তারা পাচ্ছেন না বলে এবং সঠিকভাবে সরবরাহ করতে পারছেন না বলে তার প্রভাব কিন্তু চালের বাজারে পড়ছে। কুমিল্লায় ভরা মৌসুমেও লোকসান গুনতে হচ্ছে মিল মালিকদের, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এদিকে কুমিল্লায় দেখা দিয়েছে শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট। এতে হুমকির মুখে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা। নির্ধারিত সময়ে টিকা দিতে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটছেন অভিভাবকরা, তবে চাহিদা মতো টিকা আসতে সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সন্তানকে প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে টিকার জন্য এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটছেন বাবা মা, কিন্তু কুমিল্লায় মিলছে না শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকা। আগের টিকা কুমিল্লা সদরে দিছিলাম, এখন বলতেছে যে এখন হবে না, একবার এক কথা বলে আর কি, এই জন্য আমরা এখানে আসছি। টিকা দিতে পারতেছি না, আজকে প্রায় 3 মাস মতো, 4 মাস হয়েছে বাবুর বয়স, প্রথম টিকাটা দিতে পারছি। শুধু যে কেন্দ্রে টিকা দিছি ওই কেন্দ্রে টিকা নাই, এখন সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও দিতে পারতেছি না। হয়রানি হইতেছি, শিশু মঙ্গলে গেছি, ওখানেও নাই, সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও নাই। দীর্ঘ প্রতীক্ষা আর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত টিকা দিতে না পারায় উৎকণ্ঠায় অভিভাবকরা।
অনেক প্যারা, মানে প্রত্যেক দিন আসতে হয়েছে। দেখা গেছে রবিবার বৃহস্পতিবার বলে দিত আসার জন্য আসতাম। তারপর এত ছোট বাচ্চা 45 দিনে যে টিকাটা দেওয়া, মানে ওইটাও তো কমপ্লিট হয় নাই। এটা পাইছি আরও প্রায় 1.5 মাস পরে। 5টা টিকা দেওয়ার কথা, 2টা দেওয়া হয়েছে আর 3টা এখনো বাকি। এখন বাচ্চার 2.5 মাস, এখন আবার দিতে হবে, কিন্তু তাও তো আমরা দিতে পারলাম না। এখন অনেক দিন পরে হয়তো টিকা এখানে আসছে, তার জন্য অনেক বিড়ম্বনা। সঠিক সময় যদি টিকাগুলো দিতে না পারে তাহলে তো অনেক ক্ষতি হবে না, বাচ্চা মানুষ। ফার্স্ট ডোজও ওর অনেক লেট হয়েছে, সেকেন্ড ডোজও লেট আসে, অনেক দিন বাইরে দাঁড়িয়ে থেকে টিকা দেওয়া লাগছে। ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়ার পিসিভি, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধে আইপিভি টিকা 4 সপ্তাহ অন্তর 3 ডোজ ও ওপিভি 4 ডোজ দেওয়া হয়। 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার জেলার ইপিআই সেন্টারে এসেছে 24,000 টিকা, কিন্তু তা চাহিদার তুলনায় 2 থেকে 3 গুণ কম বলে জানান সংশ্লিষ্টরা। হিমশিম খাইতেছি, কিন্তু ওরা যদি সিরিয়ালি আসতো তাইলে আমাদের জন্য সুবিধা হইতো অনেক। আর এখানে ধরেন বাহিরের লোকও অনেক বেশি আসে। আমরা যে ভ্যাকসিন পাইছি অর্ধেক ভ্যাকসিন আমরা সদরে দিয়ে আসতে হয়। সদরও আমাদের এই সেন্টার, সদরে দিয়ে আসতে। আর আমরা 27টা সেন্টারে যদি আমরা একদিন খেলা দেই, একদিনে আমরা অন্তত 2 দিন বা 3 দিন যে আমাদের ভ্যাকসিনগুলো। চিকিৎসকরা জানান, শিশু জন্মের পর ঠিক নির্দিষ্ট সময় পরপর টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তবে নির্দিষ্ট সময়ে টিকা দিতে না পারলে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। এটা একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। তো এখানে আমি যেটা মনে করি, এই সাময়িক সংকটের জন্য এত ওয়ারিড হওয়ার কোনো কিছুই নেই, এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছুই নেই। কারণ আমরা তো টিকা দিই প্রিভেনশনের জন্য। আর কোনো কারণে যদি আপনার সেই রোগটা হয়ে যায়, আমাদের তো চিকিৎসার অপশন আছেই। জেলার ডেপুটি সিভিল সার্জন জানান, চাহিদা থাকলেও এখনই সমস্যা সমাধানের সুযোগ নেই। টিকার সংকট এটা দেশব্যাপী একটা ন্যাশনাল ক্রাইসিস। এখানে কুমিল্লাও যেহেতু সারা দেশ থেকে আলাদা না, একই রকম যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ আমরা দিতে পারতেছি না। টিকা আসতেও কিছুটা ডিলে হবে, দেরি হবে। এমন অবস্থায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গেল বছরও 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও পাওয়া যায় 4,72,520টি টিকা। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দেখছেন এখন জনপদে। এদিকে মৌলভীবাজারে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং শিশু। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর রোগীদের সেবা পাওয়া নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। দেখতে পাচ্ছেন আমি শিশু ওয়ার্ডে এই মুহূর্তে অবস্থান করছি। আমি আজকে সকাল থেকে প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেছি, মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড, ডায়েরি ওয়ার্ড সহ সবগুলো ওয়ার্ডে ঘুরে দেখেছি এবং তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে শীতজনিত রোগে গতকালকে মেডিসিন ওয়ার্ডে হারাধন চক্রবর্তী 62 নামে একজন লোক ইতিমধ্যে মারা গিয়েছেন এবং সেখানে যেখানে 68 আসন রয়েছে সেখানে ভর্তি রয়েছেন প্রায় 84 জন রোগী। অর্থাৎ রোগীরা বেডে জায়গা না পেয়ে তারা নিচে দেখেও তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। প্রতিটা ওয়ার্ডেই কিন্তু এই অবস্থা বিরাজ করছে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন কিন্তু 40 থেকে 50 জন রোগী ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিদিনই আবার সেখান থেকে ভালো হয়ে তারা বাড়িতে চলে যাচ্ছেন। আজকেও শিশু ওয়ার্ড থেকে ইতিমধ্যে 16 জন রোগীকে ডিসচার্জ করা হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছেন। এই অবস্থা সারা শীত আসার পর থেকেই কিন্তু চালু রয়েছে। আমি যদি সারা জেলার পরিসংখ্যান বলি তাহলে সে শীত শুরুর পর থেকে এখন পর্যন্ত উপজেলাগুলিতে 7টি উপজেলাগুলিতেই 3,783 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রতিদিনই কিন্তু মৌলভীবাজার জেনারেল হাসপাতালে আউটডোরে 1300 থেকে 1500 রোগী চিকিৎসা নেন এবং আমি রোগীদের আত্মীয় স্বজন বা রোগীদের আত্মীয়দের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের চিকিৎসা সেবা নিয়ে কোনো তাদের বিরূপ প্রতিক্রিয়া নেই। তারা বলছেন যে ভালো সেবাই পাচ্ছেন এবং তারা সেখান থেকে চিকিৎসা নিয়ে তাদের শিশু বা বয়স্ক যারা রয়েছেন তাদেরকে ভালো করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে রোগ নিয়ে এবং শীতজনিত রোগ নিয়ে সবচেয়ে। রওশন, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। এখন জনপদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরেই।
আবারও ফিরে এলাম এখন জনপথে। বরগুনার চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের তরমুজের চাষ। পাশাপাশি গ্রীষ্মকালীন তরমুজ চাষাবাদেও জমি প্রস্তুত করছেন অনেক কৃষক। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিষখালী নদীর চরাঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, চলতি মৌসুমে কত হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে আর কবে নাগাদ এই আগাম তরমুজ বাজারে উঠতে পারে? রোশন, আমি যেখানে রয়েছে এটি বিষখালীর বুকে জেগে ওঠে একটি স্নিগ্ধ চর, এবং এই চরে একটি করুণ ইতিহাসও রয়েছে। ঘূর্ণিঝড় সিডর আমার পিছনে যে জমি দেখছেন, এখানে কিন্তু শত শত মানুষের মরদেহ পড়েছিল। তো সেই শোক কাটিয়ে এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু উচ্চ মূল্যের যে ফসল রয়েছে তরমুজ সহ অন্যান্য ফসল চাষাবাদে তারা ঘুরে দাঁড়িয়েছেন। বিশেষ করে এখন কিন্তু এখানে আগাম জাতের যে তরমুজগুলো রয়েছে সেই তরমুজের চাষাবাদ করছেন, এবং তারা আশা করছেন যে আগামী 2 মাস পরেই তারা এই ফসল ঘরে তুলতে পারবেন, বাজারে বেচা কেনা করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি, তরমুজ চাষাবাদে গত 3 বছরে কিন্তু একটু ভেরিয়েশন এসেছে উপকূলীয় জেলা বরগুনায়। যে 3 বছরের অর্থ বছরের যে হিসাব সেটুকু আপনাকে জানিয়ে রাখছি যে 2021-22 অর্থ বছরে এখানে 3800 হেক্টর জমিতে তরমুজে আবাদ করা হয়, যা বিক্রি করা হয় প্রায় 524 কোটি টাকা। এবং 2022-23 অর্থ বছরে বরগুনায় সর্বোচ্চ পরিমাণ তরমুজের আবাদ করা হয়, 15,838 হেক্টর জমিতে তরমুজে আবাদ করা হয় এবং প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়। সেই তরমুজ বিক্রি করা হয় 2200 কোটি টাকায়। এবং পরবর্তী বছর কিন্তু কৃষকদের বেশ লোকসান হয়, কেননা নানা প্রাকৃতিক দুর্যোগে এখানে তরমুজ আবাদে করেছিলেন তারা, সেই তরমুজ কিন্তু নষ্ট হয়ে যায়। এবং সেখানে দেখা যায় যে 13,838 হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয় এবং সেই তরমুজগুলো বিক্রি করা হয় প্রায় 1100 কোটি টাকায়। এবং গত বছরের যে আবাদের হিসাব, মানে 8,177 হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল গত বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, এবং সেই লক্ষ্যমাত্রাই কিন্তু নির্ধারণ করেছে। মানে এবছর 8,177 হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছেন যে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, এবং যদি আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কিন্তু এখানের যে কৃষক রয়েছেন তারা তরমুজ চাষাবাদ করে ব্যাপকভাবে লাভবান হবেন। এবং রওশন, যেটি বলছিলাম যে 1000 কোটি টাকার বাণিজ্য রয়েছে তরমুজকে ঘিরে। তো এই ছিল বরগুনা থেকে তরমুজ চাষাবাদের সবশেষ তথ্য নিয়ে আমার কাছে সবশেষ। বরগুনায় তরমুজ চাষের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সপ্তাহের ব্যবধানে চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, এতে কমেছে দামও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, ইলিশের দাম কেমন কমেছে আর কমার পরে ক্রেতাদের হাতের নাগালে মাছ এসেছে কিনা জানাবেন। রসম, গেল সপ্তাহের তুলনায় ইলিশের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমলেও এখন বেশ চড়া দামই যাচ্ছে। অর্থাৎ 1 কেজি ওজনের যে ইলিশ গেল সপ্তাহে 2600 থেকে 2700 টাকা ধরে বিক্রি করা হচ্ছে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2550 টাকা ধরে। তাছাড়া মাঝারি মানের যে ইলিশ রয়েছে তা কিন্তু 1600 থেকে 1700 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। বাজারে যা বেশি দেখা যাচ্ছে তা কিন্তু ছোট সাইজের ইলিশ, 3টা কিংবা 4টা কেজি এই ধরনের ইলিশে কিন্তু সংখ্যা বাজারে বেশি দেখা যাচ্ছে, এবং তাও কিন্তু 700 থেকে 800 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। আসলে গেল সপ্তাহের তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে বিগত 4 থেকে 5 বছর যাবত কিন্তু চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘা রয়েছে সেখানে কিন্তু জেলেদের জালে খুব একটা ইলিশের দেখা পাচ্ছে না, যার কারণে কিন্তু প্রতি বছরে কিন্তু ইলিশের দাম তুলনামূলক কিন্তু বেড়ে যাচ্ছে, এবং যা কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আসলে যারা দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে এই মাছ কাটার জন্য, তারা কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আসে তাজা ইলিশ কেনার জন্য। যখন দাম শুধু তখন কিন্তু অনেকটা আশাহত হয়ে কিন্তু অনেকে ফিরে যায়, বিশেষ করে যাদের নিতান্তই প্রয়োজন তারা কিন্তু এই সময়টাতে ইলিশ কিনে নিয়ে যাচ্ছে। তাছাড়া ইলিশের পাশাপাশি এই বাজারে ছোট সাইজের গুড়া চিংড়ি কিংবা অন্যান্য যে গুড়া মাছ তাও কিন্তু দেখতে পাচ্ছি, এবং 400 থেকে 500 টাকা কেজি মাছ বিক্রি করা হচ্ছে। তাছাড়া বড় সাইজের পাঙ্গাস কিংবা আর মাছ, সেই সমস্ত মাছ কিন্তু 1000 টাকার উপরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে মাছের সরবরাহ বাড়লে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে দাম আরো কিছুটা কমে আসতে পারে, এবং ক্রেতাদের প্রত্যাশা মাছের দাম যাতে তাদের নাগালের মধ্যে থাকে সেই বিষয়টা আসলে তারা প্রত্যাশা করছেন। কিন্তু মাছের সরবরাহ সেইভাবে না থাকায় কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ। সপ্তাহের ব্যবধানে চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, এতে দাম দরও বেশ কমেছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বেতন পাচ্ছেন না 6 মাস যাবৎ। বকেয়া পরিশোধের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন তারা, এতে বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রমে। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রোগী এবং স্বজনদের।
বিস্তারিত জানাচ্ছেন সোলাইমান ডালিম। ঝর্ণারক্ষিত 2 যুগ ধরে ফেনী জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন, কিন্তু গত 6 মাস ধরে বন্ধ রয়েছে তার বেতন। গত বছর বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন বোনের বাড়িতে। দিশেহারা হয়ে পড়েছেন 4র্থ শ্রেণীর এই কর্মচারী। আউটডোরে ডিউটি করতেছি, 10টা টাকা কোথাও তো আসে না, এইভাবে কি চলতে পারেনি। সরকার যদি আমাকে বেতনগুলো দেয় আমরা চলতে পারি, আমাকে এই কষ্ট কে বহন করব? এত কষ্ট করে সংসার চালানো যায়। কর্মচারী হাসিনা আক্তারের অবস্থা আরো শোচনীয়। এই চাকরির আয়ে চলত 6 জনের সংসার, এখন গড়ভাড়া দিতে পারছেন না। খাবার জোগাড়ও হয়ে পড়েছে অসম্ভব। আমাদের ঘর ভাড়া সবকিছু তো এইটা দিয়ে চলে, নয়তো আজ যে দীর্ঘ 7 মাস বেতন দেয় না, 7 মাস আমরা কিভাবে চলি? হাসপাতাল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া 53 কর্মচারীর মধ্যে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, দারোয়ান সহ রয়েছেন অন্যান্যরা। তাদের প্রতি মাসে 15,000 টাকা বেতন পাওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে ঠিকাদার এবং হাসপাতালের কিছু কর্মকর্তার যোগ সাজেশে দেয়া হচ্ছে মাত্র 8,000 টাকা, আর সেই বেতনও বন্ধ রয়েছে 6 মাস যাবত। তারা বলে কন্ট্রাক্টর ঠিকাদার এগিয়ে নাই, তো ঠিকাদার হইলে টাকাটা পাওয়া যাবে। এই কবে আসে বিষয়ে বিদ্যান্ত জানা যায় না, শিউরও দিতেছে না কেউ। 16,000 টাকা বেতন উঠায় আমাদের বেতনের থেকে, 16,000 টাকা 8,000 টাকা করে বেতন দেয়। আজকে 7 মাস লাইতে বেতন নাই। এখন আমরা কাজ অব্যাহত রাখছি, আমরা একটা ফুল বেতন দেওয়ান ছাড়া, নির্ধারিত বেতন দেওয়ান ছাড়া আমরা কাজে ঢুকবো না। আমাদের ন্যায্য বেতন আমরা চাই। সেবার মান যতটুকু আছে আগে থেকে কম মনে হচ্ছে লোক বলের কারণে। এই জটিলতা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আউটসোর্সিংয়ের জন্য বলা আছে তারা জুলাই থেকে বেতন পাচ্ছে না, তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, বেশ কয়েকবার তাদেরকে আমরা অবহিত করেছি। আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট সাহেব, আমাদের সহকারী পরিচালক মন্ত্রণালয়ে নিজেরাই গিয়ে স্যারদের সাথে কথা বলে এসছেন, দেখা করে এসছেন, তো আশা করি একটা সমাধান হতে পারে। হাসপাতালের রোগী, তাদের স্বজন ও স্থানীয়রা বলছেন, সেবার মান বাড়াতে হলে কর্মচারীদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান প্রয়োজন। সোলাইমান ডালিম, এখন ফেনী। এখন জনপদের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আরও একবার স্বাগত। এখন জনপদে। যশোরের শিল্প শহর নোয়াপাড়া নৌবন্দরে ভিড়ে থাকা কার্গো জাহাজে গেল 6 মাসে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুগানি এবং কর্মচারীরা। কিন্তু অজ্ঞাত কারণে চুরির সাথে জড়িত স্থানীয় মাদকসেবী এবং নৌবন্দরকে ঘিরে গড়ে ওঠা চোর চক্র থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। রিপন হোসেনের তথ্য ও ছবিতে এনামুল হকের ছবিতে বিস্তারিত দেখুন। বছরে 5,000-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে নোয়াপাড়া নৌবন্দরে, যাতে থাকে সার, গম, কয়লা, পাথর সহ প্রায় 25 লাখ টন পণ্য। বন্দরের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এসব মালামাল আনলোডের অপেক্ষায় বিভিন্ন ঘাট পয়েন্টে দাঁড়িয়ে থাকে এসব কার্গো জাহাজ। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করেই আড্ডা বসান স্থানীয় মাদকসেবীরা। এমনকি বিভিন্ন সময় চুরি করে নিয়ে যান মোবাইল ফোন, টাকা পয়সা, জামাকাপড় সহ বিভিন্ন জিনিসপত্র। কখনো বা তাদের জিম্মি করে ঘটে লুটের ঘটনাও। নোয়াপাড়া নদী বন্দরে বর্তমান নিরাপত্তার খুবই ভয়ানক অবস্থা। জাহাজে এসে জাহাজের স্টাফদের অত্যাচার করে, আমাদের অত্যাচার করে, মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা এগুলো নিয়ে যায়। সচেতন মহল বলছে, মাদকের দৌরাত্ম্যই চুরির অন্যতম কারণ। কঠোর হাতে মাদক কারবারি ও সেবনকারীদের দমন করা না গেলে চুরি বন্ধ করা সম্ভব নয় বলছেন তারা। প্রশাসন অবশ্য মাঝে মাঝে এ ব্যাপারে স্টেপ নেয়, তবে সার্বক্ষণিক যদি তদারকি তাদের থাকতো তাহলে আমার মনে হয় এই যে অপরাধ প্রবণতাটা এটা কমে যেত। উগ্রপন্থী ছেলেপেলে যারা আছে এরা এই ঘাটের এই জাহাজের পরে আসে বিভিন্ন সময় সুগানির বা এরোর, লুঙ্গি, মোবাইল এগুলো চুরি করে এরা।
নৌবন্দরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, চুরি রোধে তৎপর রয়েছে নৌ ও স্থানীয় থানা পুলিশ। সচেতনতা বাড়াতে হয়েছে সভাও, তারপরেও কমছে না চুরির ঘটনা। এই বিষয়ে আমরা অনেকবার সভা করেছি এবং বর্তমানে নৌ পুলিশ এটা নিয়ে খুব সোচ্চার এবং নৌ পুলিশ এবং থানা পুলিশ উভয়ে এটা নিয়ে কাজ করছে এবং আমরা সংশ্লিষ্ট ঘাট মালিক এবং জাহাজের যে সমস্ত স্টাফ তাদেরকেও বলেছি যেন বাইরের লোক কোনোভাবেই জাহাজে উঠতে না পারে। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত নৌ পুলিশ বলছে, নদীতে টহল দেওয়ার মতো কোনো জলযান তাদের নেই। তাই চুরির অভিযোগ পেলে অনেক সময় ভাড়া করা নৌযান নিয়ে টহল ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ বেগ পেতে হয় তাদের। জলযানের অভাবে তো মাঝে মাঝে আমরা নদীতে নৌটহল ডিউটি করি ভাড়াকৃত নৌকা দিয়ে, এবং চুরির সংবাদ হলে সঙ্গে সঙ্গে আমরা গন্তব্যস্থলে হাজির হই এবং আইনগত ব্যবস্থা। বিভিন্ন দেশ থেকে আসা আমদানি পণ্য বড় জাহাজ থেকে আনলোডের জন্য নাওয়াপাড়া বন্দরে আসে, তারপর এখান থেকে সরবরাহ করা হয় সারা দেশে। সম্প্রতি চাঁদপুরে জাহাজে 7 নাবিক হত্যার ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তাই নৌ শ্রমিকদের নিরাপত্তার জন্য এখনই উদ্যোগ নেওয়ার দাবি করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর। ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লীগ এবং বয়সভিত্তিক টুর্নামেন্টে অন্তর্ভুক্তি সহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে চলছে মানববন্ধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। তিনি আছেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। হারুন, জানাবেন যারা মানববন্ধনে অংশগ্রহণকারী তাদের দাবি দাওয়াটা কি? রোশন, আপনি জানেন যে বাংলাদেশের ক্রিকেটের একটি খেলোয়াড়ের অন্যতম যোগানদার জেলা হচ্ছে ময়মনসিংহ, এবং এই ময়মনসিংহ বিভাগের যে সার্কিট হাউস মাঠ, এই সার্কিট হাউস মাঠে এখানে জাতীয় দলে অনেকেই প্রতিনিধিত্ব করেছেন। সাইফুল, সানোয়ার, জাকির, হারুনুর রশিদ লিটন, মুসাদ্দেক হোসেন সৈকত এবং মাহমুদুল্লাহ রিয়াদ সহ অসংখ্য জাতীয় দলের খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছে এই সার্কিট হাউস মাঠের যে মাঠ, সেই মাঠে খেলাধুলা করে। এবং ময়মনসিংহ থেকে জাতীয় ক্রিকেট দলে এবং বয়সভিত্তিক ক্রিকেট দলে অনেক খেলোয়াড় অংশগ্রহণ করলেও ময়মনসিংহের কিন্তু এই জাতীয় ক্রিকেটে কিন্তু যে সরকারিভাবে বা ক্রিকেট বোর্ডের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু ময়মনসিংহ বিভাগ পাচ্ছে না। যার কারণে কিন্তু ময়মনসিংহের যারা ক্রিকেটার রয়েছেন, ক্রিকেটার বৃদ্ধিতে যেমন সমস্যা তৈরি হচ্ছে, ক্রিকেটার সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যেমন সমস্যা তৈরি হচ্ছে, ঠিক তেমনিভাবে কিন্তু জাতীয় লিগে ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ের কোনো দল না থাকার কারণে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এখানে আজকে যে মানববন্ধনটি হচ্ছে, এখানে মূলত দুটি দাবি করা হয়েছে। একটি হচ্ছে যে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্তি, এবং আরেকটি দাবি হচ্ছে যে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু এখানে মানববন্ধনটি হচ্ছে। এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা একটি কথাই বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে ময়মনসিংহ 2015 সালে ময়মনসিংহ বিভাগ গঠিত হলেও কিন্তু এখন পর্যন্ত এই ময়মনসিংহ বিভাগীয় যে ক্রিকেট টিম এনসিএল অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগে যে বিভাগীয় টিম থাকে, যেমন বাংলাদেশের অন্যান্য বিভাগের যেমন টিম রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগের ক্রিকেটে কিন্তু কোনো টিম নেই। যার কারণে এই অঞ্চলের যারা ক্রিকেটার, যারা সংগঠক আছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং তারা যে দাবিটি করছেন, তারা বিভিন্ন সময় দাবি জানাচ্ছেন যে এই ময়মনসিংহ জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্তি করতে হবে এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসাবে স্বীকৃতি দিতে হবে। দীর্ঘদিন যাবত এই দাবিটি করলেও কিন্তু দাবিটি মানা হচ্ছে না। আজকে যার কারণে এই ক্রিকেটের আতুরঘর যেটি বলা হয় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ, সেখানেই কিন্তু আজকে ক্রিকেটার, সংগঠক এবং যারা ক্রীড়ামোদী আছেন তারা মানববন্ধন করছেন, এবং তারা বলছেন যে দ্রুততম সময়ে এই দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচিতে তারা যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।